অ্যান্টার্কটিকাতে একটি বিপর্যয় ঘটেছে। একটি গ্রহাণু এসে আছড়ে পড়েছে। একটি বিশাল বরফের স্তর ভেঙে পড়েছে, যার ফলে সমুদ্রের স্তর বেড়ে গিয়েছে। পৃথিবী তলিয়ে যাওয়ার মতো অবস্থা। পৃথিবীতে বসবাসকারী সকল প্রাণীর জন্য আজকে হয়তোবা শেষ দিন। একটা অ্যাপার্টমেন্টে দেখা যায় একটি মা তার সন্তানকে নিয়ে ছাদে ওঠার জন্য ট্রাই করছে। তারা এই মানবজাতিকে রক্ষার জন্য শেষ অস্ত্র। তাদের কাছে এমন একটা প্রযুক্তি আছে যেটার ফলে মানবজাতি আবারও ঘুরে দাঁড়াতে পারবে। এই মা কি পারবে ভবিষ্যৎ পৃথিবীর জন্য এক নতুন প্রজাতির মানুষের উদ্ভব ঘটাতে? এটাই এই মুভিটির সবচেয়ে বড় টুইস্ট। কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করি। জাইন নামে ছোট্ট একটি শিশুকে দেখা যায়, যে তার মায়ের কাছে গিয়ে তার মাকে অনবরত ডাকছে। সে তার মার কাছে গিয়ে বলে, আজকে গোটা শহরের মানুষ সাঁতার কাটবে। আনা জেগে ওঠে। আনা উঠে দেখে চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সে মনে মনে ভাবে আজকে হয়তোবা অফিসে না গেলেও চলবে। এদিকে জাইন বায়না ধরেছে সে ড্রয়িং করবে আইপ্যাডে, কারণ পেপারে সে ড্রয়িং করলে এটা তার মার দেখার মতো সময় হয় না, কারণ তার মা একজন টপ রিসার্চার। আনা আসলে এই ছেলেটির প্রতি কিছুটা উদাসীন। ছেলের দুষ্টুমিগুলো খুব বেশি সহ্য করার মতো এনার্জি তার নাই। এটার অবশ্য একটা কারণ আছে, কারণটি পরে বুঝতে পারবেন। ইতিমধ্যেই আনার ফোনে একটি কল আসে। তার মা তাকে ফোন করেছে। তার মায়ের সঙ্গে কথা শেষ করতেই তার পায়ে কিছুটা পানি এসে পড়ে। সে মনে করে বাথরুমে হয়তোবা কলটাকে কেউ ছেড়ে রেখেছে, কিন্তু বাইরে তাকিয়ে সে যা দেখলো সেটা দেখার মতো অবস্থায় সে ছিল না। তার ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছে এই সিনারিটা দেখে। ইতিমধ্যেই অর্ধেক শহর পানির নিচে চলে গেছে। 3 তলার জানালা দিয়ে অলরেডি পানি ঢুকে গেছে। জানালা দিয়ে এই পানি আসার ফলে জাইন কিছুটা আনন্দিত হয়। সে তার মার কাছে গিয়ে বলে, আজকে আমরা ভেতরেই সুইমিং পুলে গোসল করব। এতে আনা কিছুটা বিরক্ত হয় এবং তাকে একটি টেবিলের উপরে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। আনার রাগ হয়েছিল এটা দেখে যে চারিদিকে দুর্যোগ, কিন্তু জাইন তার সুইমিং গগলস নিয়ে সাঁতার কাটার জন্য রেডি হয়ে গেছে। এই ব্যাপারটা আনার ভালো লাগে নাই। ইতিমধ্যেই ইমার্জেন্সি থেকে সবাইকে ছাদে শিফট করার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্তু লিফট ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। আনা হাতের কাছে যা পাচ্ছে সেটাই ইমার্জেন্সি নিয়ে নিচ্ছে। এরই মাঝে তার অফিস ডারউইন সেন্টার থেকে একটা ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা হিজু তাকে বলে 3rd ফ্লোর ডুবতে চলেছে। সো জিনিসপত্র না গুছিয়ে সে জাইমকে নিয়ে যেন দ্রুত চলে আসে, কারণ একটি উদ্ধারকারী দল তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার নিয়ে আসছে। সে যদি ছাদ পর্যন্ত যেতে পারে তাহলে হেলিকপ্টার সহ রেস্কিউ টিম তাকে উদ্ধার করতে পারবে। সো আনা আর দেরি না করেই জাইমকে নিয়ে প্রিপারেশন নিতে থাকে, কিন্তু জাইম একটি আলমারির ভিতরে লুকিয়ে পড়ে। আনা তাকে সেখান থেকে খুঁজে বের করে রুম থেকে বের হয়ে যায়। সে যেহেতু তাকে খেলতে দেয় নাই, সো আনার উপর সে অভিমান করেছে। আনা কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে বের হয়। উদ্দেশ্য দ্রুত ছাদে উঠতে হবে, কারণ তার উদ্ধারকারী হেলিকপ্টার ছাদে চলে আসবে অল্প সময়ের মধ্যেই। কিন্তু সে যখন বাইরে বের হয় দেখে সবাই খুব ভয়ে এবং আতঙ্কে এক জায়গায় জড়ো হয়ে আছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলেই দেখে সিঁড়িটি উপর থেকে মালামাল ফেলে কেউ যেন ব্লক করে দিয়েছে, যাতে নিচের তলার লোকজনগুলো উপরে যে গ্যাদারিং করতে না পারে। আনা যখন নিচে তাকায় দেখতে পায় অসংখ্য মৃতদেহ পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। কেউ বা সাঁতার কেটে চেষ্টা করছে সারভাইভ করার। এদিকে জাইন প্রচণ্ড ভয় পায়। সো আনা ট্রাই করে তাকে কিছুটা গান শুনিয়ে শান্ত করতে। সে জাইনকে কোল থেকে নামিয়ে একবার ট্রাই করে উপরে ওঠার যায় কিনা, কিন্তু সে পিছলে পড়ে যাচ্ছে। ঠিক এই সময় পাশের অ্যাপার্টমেন্টে হিজু তাদেরকে দেখতে পায়। হিজু বলতে সেই কর্মী যে তাকে ফোন করে বলেছিল যে রেস্কিউ টিম আসতেছে। সো হিজু তাকে বলে কাছাকাছি থাকতে। এরই মধ্যে জাইন তার হাত থেকে কোথায় যেন চলে গিয়েছে। সে তাকে খুঁজতে যখন পাশের একটা রুমে যায়, এমন সময় একটি প্রকাণ্ড ঢেউ তাদের বিল্ডিংয়ে আছড়ে পড়ে। সে পানির নিচে তলিয়ে যায়। আনা পানির নিচে চলে যাওয়ার পরেও সে জাইমকে খুঁজতেই থাকে এবং কিছুক্ষণ পরে ঠিকই আনা জাইমকে খুঁজে বের করলো, কিন্তু জাইম অজ্ঞান।
তাদেরকে দ্রুত বের হয়ে আসতে হবে, কিন্তু সে দেখে দরজাটি লক করা। সে এখান থেকে বের হতে কোনোভাবেই পারবে না। এমন সময় হিজু চলে আসে, এসে দরজা খুলে তাদেরকে উদ্ধার করে। হিজু তার অফিসে ফোন দিয়ে জানালো যে আনা এবং জাইম ঠিক আছে। ছাদে যেতে যেতে আনা জানতে পারল এই বিপর্যয়ের পেছনের ঘটনা। একটি গ্রহাণু আঘাত করেছে অ্যান্টার্কটিকায়। এর ফলে প্রচণ্ড বরফ গলতে শুরু করে। সমুদ্রের স্তর বেড়ে যাওয়ার ফলে গোটা পৃথিবীটা পানির নিচে চলে গেছে। বিজ্ঞানীদের কাছে ইনফরমেশন ছিল আঘাত করার বিষয়ে, কিন্তু পর্যাপ্ত সময় হাতে ছিল না কারোরই। সো তারা কেউই প্রিপারেশন নিতে পারে নাই। ফাইনালি হিজু তাকে বলে যে জাপান অলরেডি ডুবে গেছে, সিউলও আজকের মধ্যে ডুবে যাবে এবং আজকেই হয়তোবা হবে পৃথিবীর শেষ দিন। এই ডারউইন সেন্টারের একটা সিক্রেট প্রজেক্টের উপরে আনা এবং তার বস হিউন কাজ করতেছিল। তারা এমন একটা প্রজেক্ট হাতে নিয়েছে এবং এমন একটা জিনিস আবিষ্কার করেছে যেটা হিউন এবং আনা ছাড়া কেউই চালাতে পারবে না। হিউনমো আজ সকাল থেকে নাকি মিসিং। সো একমাত্র ভরসা হচ্ছে আনা। সো আনাকে যেতে হবে সে যন্ত্রটা চালানোর জন্য। এই কথাগুলো হিজু আনাকে বলে। বলতে বলতেই তারা অলরেডি 15 তলায় চলে এসেছে এবং এখানে জাইমের চাপ আসে। সো আনা তাকে নিয়ে একটা রুমের ভিতরে যায়। আনা একটি ফোন করে তার মার কাছে। আজ তার মা তাকে কোনো বকা দিল না, শুধু একটি কথাই বলল, আজই হয়তোবা তোমার সাথে আমার শেষ কথা। এরই মাঝে আনা শুনতে পাই তার মার চিৎকার। কোনো এক প্রকাণ্ড ঢেউ এসে হয়তোবা তার মাকে নিয়ে গেছে। কোনোভাবে নিজেকে সামলে আনা যখন বাইরে বের হয় তখন তার চারিদিকে গ্যাসের বিস্ফোরণ ঘটতে দেখে। তার মানে গ্যাস লিক করেছে এবং ফায়ার করেছে। এই করিডর দিয়ে সিঁড়ি পর্যন্ত যাওয়ার আর কোনো রাস্তা নেই। একমাত্র উপায় হচ্ছে বেলকুনি দিয়ে টপকিয়ে উপরে যেতে হবে। হিজু ট্রাই করে জাইমকে নিয়ে উপরে উঠতে সক্ষম হয়, কিন্তু আনা পা পিছলে নিচে পড়ে যায়। আনা সাঁতরে উঠতে চেষ্টা করতেছিল বাঁচানোর জন্য নিজেকে। ঠিক এই মুহূর্তেই পাশে একটি লিফট থেকে একটি চিৎকার আসে। একটা বাচ্চা মেয়ে, লি জিসু নাম, সে লিফটের ভেতরে আটকা পড়ে আছে। কিন্তু আনা কোনোভাবেই এই লিফটের দরজা খুলতে পারে না। সে ওপরে যায় কিছু একটা নিয়ে আসার জন্য, যাতে দরজাটি সে খুলে এই বাচ্চাটিকে বের করতে পারে। কিন্তু উপরে গিয়ে দেখে দুটো চোর অ্যাপার্টমেন্টে চুরি করতেছে। মানে এই বিপর্যয়ের সুযোগ নিয়ে এই দুটি বাচ্চা লুটপাটে ব্যস্ত। আনা দ্রুত নিচে নেমে পড়ে। আনা নিচে নামতেই একটি প্রকাণ্ড ঢেউ এসে আবারও তাদেরকে আঘাত করে। লিও যিশুর কান্না আর শোনা যায় না। হয়তোবা চিরতরের জন্য তার কান্নাটা বন্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আনার পুরাতন একটা স্মৃতি সামনে আসে। কয়েক মাস আগে আনার গাড়িটি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। গাড়িটি একটি জলাশয়ে পড়ে গিয়েছিল। আনা জাইমকে কোনোভাবে বের করতে পারলেও তার হাজবেন্ড বের হতে পারে নাই, কারণ তার পা গাড়ির এমন একটি জায়গায় আটকে গিয়েছিল যার ফলে তাকে আর বের করা সম্ভব হয় নাই। এটা ঘটেছিল মূলত জাইমকে বাঁচাতে গিয়েই। আবারও একইভাবে সে আজকে পানির নিচে। সে এখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। সে যখন উপরে উঠতেছিল, উঠতে উঠতে সে 18 তলায় গিয়ে পৌঁছায়। সেখানে দেখে জাইম খুব অসুস্থ। তাকে ট্রিটমেন্ট করার জন্য যে কিটগুলো ছিল সে কিটগুলো পানিতে ভেসে গেছে। তার শরীরে ইমার্জেন্সি সুগার ফল করেছে। তাকে সারভাইভ করতে হলে তার শরীরে দ্রুত সুগার সাপ্লিমেন্ট দিতে হবে। হিজু তাকে বলে যে ওষুধ খুঁজে টাইম নষ্ট না করতে, কারণ অলরেডি 16 তলা পর্যন্ত পানি উঠে গেছে। উদ্ধারকারী হেলিকপ্টারটাও অলরেডি চলে এসেছে। কিন্তু আনা তার কোনো কথাই শুনতে নারাজ। সে জাইমকে বাঁচানোর জন্য ট্রাই করতে থাকে। সে পাশের একটা রুমে গিয়ে এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে কিছুটা পানি, সুগার এবং জুস নেয় এবং তাকে দ্রুত খাইয়ে দেয়। এর ফলে জাইম সুস্থ হয়ে ওঠে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। সূর্য উঠেছে। হিজু বলে প্ল্যানিংয়ে হয়তোবা কিছুটা চেঞ্জ আসতে পারে। মানে তাদেরকে টেম্পোরারি একটি শেল্টারে কিছুদিনের জন্য রাখা হবে এবং সেখান থেকে আনাকে যেতে হবে মহাকাশের সেই স্টেশনে। কিন্তু সে জাইনকে নিয়ে যেতে পারবে না, তাকে সেখানে একা যেতে হবে। এদিকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। পানির স্তর আরও বাড়তে থাকে।
আনা এই বয়স্ক দম্পতিটিকে ধন্যবাদ জানায়, তাকে হেল্প করার জন্য তার কাছে কৃতজ্ঞতা অনুভব করে। বয়স্ক দম্পতি একে অপরের জন্য ডেডিকেটেড। তারা একজন আরেকজনকে মুখে তুলে খাইয়ে দিতে দিতেই মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কারণ কিছুক্ষণ পরেই কোনো একটা প্রকাণ্ড ঢেউ এসে তাদেরকে নিয়ে যাবে। আনা উপরে উঠতে থাকে, কিন্তু ছাদে যেতে যেতেই সে তাকিয়ে দেখে একজন গর্ভবতী দম্পতি ব্যথায় কাতরাচ্ছে এবং এই দম্পতিটি তাদের হেল্প চাচ্ছে, আনার হেল্প চাচ্ছে। হিজো তাকে ডাকছে। হিজোর ডাকে দ্রুত আনা উপরের দিকে উঠতে থাকে। এদিকে জাইন আনাকে প্রশ্ন করে, আন্টির কি হয়েছে? সো আনা তাকে উত্তর দেয়, আন্টির প্রচণ্ড পেট ব্যথা, কারণ তার পেটের ভিতরে একটি বেবি আছে। তখন জাইন তাকে প্রশ্ন করে, আমি তোমার পেটে থাকা অবস্থায় তোমার কি এরকমই হয়েছিল? কিন্তু এর উত্তর আনা দিতে পারে না। তারা অলরেডি 18 তলায় উঠে গেছে, কিন্তু আনা বায়না ধরেছে সে জাইনকে ছাড়া কোনোভাবেই যাবে না, কারণ আনা ভালো করেই জানে তার বস ও তার বসের বাচ্চা মিসিং হওয়ার পরে জাইনের প্রয়োজনীয়তাটা অনেক বেশি। এটা আনা ভালো করেই জানে। এদিকে রেস্কিউ টিম চলে এসেছে হেলিকপ্টার নিয়ে। তারা জাইনকে আটকে আনাকে নিয়ে চলে যায় এবং ওই সময় আনা একটি সত্য আবিষ্কার করে। আসলে তাদেরকে টেম্পোরারি শেডের কথা বলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তার বস হারিয়ে গেছে, যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটাও সঠিক না। তার বস আর তার বসের মেয়ে আসলে পানিতে ডুবে মারা গেছে। কিন্তু আনা এখন যেভাবে বলছে সে জাইনকে দিতে রাজি না, সেটা তার বলার কথা না, কারণ তার হাজব্যান্ডের মৃত্যুর পরেই আনা চেয়েছিল জাইনকে ডারউইন সেন্টারে দিয়ে দিতে, কিন্তু ডারউইন সেন্টার সে সময় তাকে নেয় নাই। সো এখন সে নিতে চাচ্ছে, বাট এখন আনা দিতে চাচ্ছে না। জাইনকে তারা একটি ইঞ্জেকশন দিয়ে অচেতন করে দেয়। আনা দেখতে পায় একজন সিকিউরিটিকে গুলি করে মেরে ফেলা হয় এবং সে আরও বুঝতে পারে এখানে যতগুলো সিকিউরিটি আছে কেউই বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন জাইনকে তারা তাদের কাছে রেখে দিল? তাদের আসলে প্ল্যানটা কি? কিছু একটা ব্যাপার আছে। যেহেতু আনা প্রধান রিসার্চার, সো আনার সঙ্গে এরকম ব্যবহার করার কথা না। আয়না হেলিকপ্টারে চেপে বসে। সে জাইনকে খুব মিস করে। তার হাতে আছে জাইনের সে গগলস, এটাই একমাত্র স্মৃতি তার। এরপরে আমরা একটি মহাকাশযানকে উপরে উঠতে দেখি। এই মহাকাশযান যখন উপরে উঠতেছিল, ঠিক এ সময় তার দিকে কিছু গ্রহাণুর ভাঙা অংশ ছুটে আসছিল। এদিকে পৃথিবী অলরেডি তলিয়ে গেছে পানির নিচে। কিন্তু এই পরপরই আমরা দেখতে পাই একটি অদ্ভুত ঘটনা। মুভির প্রথমে আমরা যেটা দেখেছিলাম, জাইন আনাকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য এবং তাদের ফ্লোরে পানি ঢুকে গেছে। এই সিনটাই আমরা দেখতে পাই আবারও, এবং প্রশ্ন জাগতে পারে অনেক, কিন্তু সব প্রশ্নের উত্তর পেতে হলে কিছুটা অপেক্ষা করতে হবে। আনা অবস্থা বেগতিক দেখে উপরে উঠতে যাওয়ার প্ল্যান করে। এর মাঝে হিজুর ফোন আসে তার কাছে। হিজু তাকে ফোন করে বলে যে আজ জাইনকে সে নিয়ে যাবে, মানে জাইনকে তারা নিয়ে যাবে। হিজু তাকে দ্রুত ছাদের কাছে যেতে বলে, বাট সে যখন ফোনে কথা বলতেছিল তখন জাইন তাকে একটি ছবি দেখানোর জন্য বারবার চেষ্টা করে। জাইন তাকে বলে যে আমি গত রাতে কিছু স্বপ্ন দেখেছিলাম এবং সেটার ছবি এঁকেছি। এটা দেখার জন্য সে বারবার তার মাকে বলতে থাকে, কিন্তু তার মা এতে বিরক্ত হয়। সে আনার মোবাইলে এগুলো পাঠিয়ে দেয়। আনা প্রিপারেশন নিতে থাকে ঘর থেকে বেরোনোর। সেদিনের মতো আজকেও জাইন রাগ করে একটি আলমারির মধ্যে ঢুকে পড়ে। সে রাগ করেছে কারণ সে যেটা বলতে চেয়েছিল তার মা সেটা শুনে নাই, তাকে উপেক্ষা করেছে। আনা জাইনকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়। অপরিচিত কেউ যদি তাকে নিয়ে যেতে চায় তার সঙ্গে যাওয়া যাবে না। কিন্তু জাইন তাকে একটি অদ্ভুত প্রশ্ন করে। জাইন তাকে বলে যে আমার বয়স প্রতিদিন কেন 6 বছর থাকে, আমি কেন 6 বছর থেকে 7 বছর 8 বছর হই না। কিন্তু আনা তার প্রশ্নটি শুনে ঘাবড়ে যায়। এই প্রশ্নের কোনো অ্যান্সার তার কাছে আসলে নেই। আনা আসলে এই প্রশ্নটি বুঝতেই পারে নাই। কিছু বুঝতে না পেরে এটাকে ইগনোর করে তাকে নিয়ে ছাদের দিকে যেতে থাকে। ঠিক এই সময় হিজু তাকে ডাকে, কিন্তু আনা
হিজুকে এবার ইগনোর করে, উল্টো তাকে দেখে দৌড় দেয়। কিন্তু ঠিক এই সময়ে আরেকটি বিপর্যয়কর ঢেউ তাদেরকে আঘাত করে। অসংখ্য মানুষ মারা যায়। আনা এবং জাইনও পানির নিচে তলিয়ে যায়। আনা কোনোভাবে এখান থেকে বের হতে পারলেও সে জাইনকে হারিয়ে ফেলে। সে জাইনকে খোঁজার জন্য আবারও লাফ দেয় পানিতে, কিন্তু এর পরেই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। আমরা অদ্ভুত আর একটা বিষয় দেখতে পাই। হিজু তাকে উদ্ধার করেছে, কিন্তু আনার টি শার্টে কিছু নাম্বার পরিবর্তন দেখা যায়। আগেরবার আমরা যখন দেখেছিলাম আনাকে, তখন তার টি শার্টে লেখা ছিল 491, কিন্তু এখন তার টি শার্টে লেখা আছে 787। হিজু তার অফিসে ফোন দিয়ে বলে দেয় যে আনাকে পাওয়া গেছে, কিন্তু আনা জাইনকে অনবরত খুঁজে যাচ্ছে। এ পর্যায়ে আনা আবারও জাইনকে খুঁজতে থাকে। হিজু তাকে একটি ছবি দেখিয়ে বলে জাইন ছাদের উপরে আছে, কিন্তু আনা কিছুতেই বুঝতে পারে না কেন জাইন তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আনার সন্দেহ হয়। সে হিজুর কাছ থেকে তার বন্দুকটি ছিনিয়ে নেয় এবং তাকে তাক করে বলে কোথায় আছে জাইন। ঠিক এই মুহূর্তে একটা গ্যাসের বিস্ফোরণ ঘটে, কিন্তু এবারও দেখা যায় আনাকে উদ্ধার করেছে হিজু। কিন্তু আনার টি শার্টে যে লেখা ছিল 787, এটার বদলে তার টি শার্টে এখন লেখা আছে 1931। কিন্তু আনা আবারও সেখান থেকে নিচে পানিতে ঝাঁপ দেয়। সে জাইনকে খুঁজতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে লিফটের সামনে আসে এবং সেই ছোট্ট বাচ্চাটির শব্দ শুনতে পায়, যার নাম ছিল লি জিসু। আনা মনে করতে পারে ঘটনাটা, যে এর আগেও এই সেম ঘটনা তার সাথে ঘটেছিল এবং সে জিসুকে বাঁচাতে পারে নাই। কিন্তু আনাকে এবারও ব্যর্থ হতে দেখি। সে লিফটের সামনে দিয়ে পানিতে ভাসতে থাকে, কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা আনাকে আবারও দেখতে পাই সে লিফটের সামনে, কিন্তু তার টি শার্টে লেখা নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। আনা এবার লিফটটি খুলতে সক্ষম হয়। আমরা চারিদিকে যে গোল্ডেন ডাস্ট দেখতে পাই তার একটা মিনিং আছে। এগুলো হচ্ছে মেমোরি। ঘটনাগুলো এভাবে মেমোরাইজড হচ্ছে। এদিকে আনা লি জিসুকে উদ্ধার করে সে বৃদ্ধ দম্পতির কাছে নিয়ে আসে, কিন্তু প্রশ্ন হচ্ছে আনা কিভাবে জানে যে এই বৃদ্ধ দম্পতির নাতনি হচ্ছে সেই লি জিসু। লি জিসুকে আনা জিজ্ঞেস করে সে জাইনকে কোথাও দেখেছে কিনা। লি জিসু বলে যে সে লিফটে যখন আটকা ছিল তখন সে জাইনের কণ্ঠ শুনতে পায়। তার সঙ্গে দুজন লোক কনভারসেশন করতেছিল এবং তার মার কথা জিজ্ঞেস করতেছিল। এবং সে আরও বলে যে সে সেম টাইমে উপর থেকে ভারী কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ পায়। এমন সময় আনা সেখানে ভারী কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ পায়। সে যখন উপরতলায় যায়, বৃদ্ধ দম্পতির ঘরে চোর যে দুটি ছেলে ছিল ওরা আবারও চুরি করতে এসেছে। আনার আবছা আবছা মনে পড়ে যায় যে এর আগেও একই রকম ঘটনা হয়তোবা তার সাথে ঘটেছে। সো এইবার সে তাদের উপর হামলা করে। ছেলে দুটিকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয় তারা জাইনকে দেখেছে কিনা। সো তারা বলে যে তারা জাইনকে দেখেছে, কিন্তু পরবর্তীতে তারা জাইনকে আর খুঁজে পায় নাই। এরপরে হিজু এই চোর বাচ্চা দুটিকে পানিতে ফেলে দেয় এবং লি জিসুর গ্র্যান্ডফা আনাকে কিছু সুগার জুস দেয় এবং বলে এটা হয়তোবা তোমার কাজে লাগতে পারে। আনা হন্য হয়ে জাইনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পায় না। হিজু তাকে বলে যে কিছুক্ষণের মধ্যে আমাদের রেস্কিউ টিম চলে আসবে এবং তারা ঠিকই খুঁজে বের করবে জাইনকে। কিন্তু আনা তাকে রিকোয়েস্ট করে যে যেভাবেই হোক রেস্কিউ টিমের আগেই জাইনকে খুঁজে বের করতে হবে। এবং এই কথা শুনে হিজুর মনে কিছুটা সন্দেহ তৈরি হয়। তার কেন জানি মনে হয় সে অনেক দিন ধরে আনাকে চেনে। আনার টি শার্টে আবারও সে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এখন তার নাম্বার হচ্ছে 7993। এবারে আনা যখন ওই রুম থেকে বের হয় এবং বাইরে দেখে সেদিনে সে প্রেগনেন্ট মহিলাটি আজকে বাচ্চা প্রসব করেছে। আনা যখন এটা দেখতে পায় সে তার নিজের কোটটি এই বাচ্চাটিকে দিয়ে দেয়। এরই মাঝে আনার জাইনের কথা মনে পড়ে। জাইন তাকে একদিন বলেছিল সে কিছু একটা স্বপ্নে দেখেছে এবং এই ছবিটি তার মোবাইলে পাঠিয়েছে। সে দ্রুত সেই ফোনটি চেক করে এবং দেখে হাজার হাজার ছবি। আনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই ছাদে যেদিন আনা জাইনকে বিদায় জানাতে গিয়েছিল তখন জাইন কিছু একটা দেখেছিল। ওই ছবিটাই সে একে আনার ফোনে পাঠিয়ে দিয়েছিল। এবার আনা বুঝতে পারে কেন জাইন তাকে বারবার প্রশ্ন করেছিল
কেন সে 6 বছর বয়সে স্টাক হয়ে আছে। আনার মাথায় তখন একটি বুদ্ধি আসে, হয়তোবা কোনো আলমারিতে লুকিয়ে আছে জাইন। সে লাস্ট ফ্লোরে এই আলমারিটি চেক করতে যায়, কিন্তু ঠিক এই সময়ই সিকিউরিটি এসে তাকে বাধা দেয়। মানে এগুলো সেই ডারউইন ল্যাবের সিকিউরিটি। আনাকে ধরে ফেলে এবং তার গলায় একটি ইঞ্জেকশন পুশ করে যাতে সে সেন্সলেস হয়ে যায়। ঠিক এই মুহূর্তে আনা কিছু কথা বলে হিজুকে সে বলে যে তোমার মনে নেই তোমার সঙ্গে আমার অনেক দিন দেখা হয়েছে এবং তোমাকে তারা মেরে ফেলবে। এতে হিজু কিছুটা চিন্তায় পড়ে যায়। আনার টি শার্টে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন তার টি শার্টে লেখা 13417। কিন্তু আনার এই কথাগুলো হিজুকে হিট করে। সে আর সময় নষ্ট না করে ডারউইন ল্যাবের সে সিকিউরিটিগুলোকে একটা একটা করে মেরে ফেলে। এরপর হিজু একটি ইঞ্জেকশন দিয়ে যখন আনাকে রিভিল করে, তখনই আমরা বুঝতে পারি এই গল্পের আসল মোড়। আসলে ডারউইন রিসার্চ সেন্টার একটি প্রজেক্টের উপর কাজ করতেছিল। সে প্রজেক্টটা ছিল আর্টিফিশিয়াল হিউম্যান বডি তৈরি করার। তারা 3D মডেলিং করেছিল এবং সিনথেটিক মানুষ বানাতে সক্ষম হয়েছিল, যে হিউম্যান বডিগুলো প্রজননও দিতে সক্ষম ছিল, কিন্তু তার মধ্যে কোনো ইমোশন ছিল না। দ্যাট মিন রাগ, ক্ষোভ, দুঃখ এগুলো কিছু ছিল না তার মধ্যে। তাই আনা এবং তার বস ইমোশন এআই ইঞ্জিনের উপরে পুরোদমে কাজ করতেছিল, যাতে এই ইমোশনগুলোকে রিকভার করা যায় এবং এই বডিকে অ্যালাইভ করা যায়। এবং এই রিসার্চটি কমপ্লিট করার জন্য দুটো জিনিস দরকার ছিল, একটা টেস্ট স্যাম্পল, একটা টেস্ট সাবজেক্ট। ডারউইন ল্যাব দুটি কৃত্রিম হিউম্যান বডি বানিয়েছিল, একটা ইউজিন এবং একটি জাইন। ইউজিন ছিল আনার বসের কাছে এবং জাইন ছিল আনার কাছে। তার মানে জাইন কোনো মানুষ না, আর্টিফিশিয়াল হিউম্যান বডি। এজন্য হিজু জাইনকে খুব একটা কেয়ার করতো না। আসলে তাদের উদ্দেশ্য ছিল এই স্যাম্পলগুলোকে কাজে লাগিয়ে আর্টিফিশিয়াল এই বডিগুলোকে অ্যালাইভ করা। কিন্তু তারা জাইনকে মানে টেস্ট স্যাম্পল বানাতে পারলো, সময়ের অভাবে টেস্ট সাবজেক্ট বানাতে পারে না। আসলে হঠাৎ একদিন খবর আসে যে অ্যান্টার্কটিকাতে একটি গ্রহাণু ভেঙে পড়েছে, গোটা পৃথিবীটাই কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। যেহেতু হাতে সময় কম, সো সুনামের দিনেই ডারউইন ল্যাব থেকে জাইনের ডেটা কালেক্ট করার জন্য আসে এবং এটা কমপ্লিট করতে আনা পাড়ি দেয় ইসাবেলা ল্যাবের উদ্দেশ্যে, যেটা ছিল মহাকাশে। কিন্তু মহাকাশে যেতে যেতেই তার মহাকাশযানটি কিছু গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগে। আনা এই অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়। ডারউইন ল্যাবের বিজ্ঞানীরা চিন্তায় পড়ে যায়, কারণ টেস্ট স্যাম্পল জাইন রেডি থাকলেও টেস্ট সাবজেক্ট তাদের কাছে রেডি না। আনা সিদ্ধান্ত নেয় নিজেকে টেস্ট সাবজেক্ট হিসেবে রূপান্তরিত করার। এরপর এই ল্যাব আনার মেমোরি স্ক্যান করে তার মেমোরি থেকে জাইনকে লুকিয়ে ফেলে এবং সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করে যে আনা সবসময় জাইনকে খুঁজে বেড়াবে, কিন্তু আলটিমেটলি জাইনকে সে কখনোই খুঁজে পাবে না। আর এই বিভিন্ন প্রতিকূলতা ভেঙে যখন আনা খুঁজে বেড়াবে, তখন সেখান থেকে ডেটা স্টোরড হবে। যেদিন সে জাইনকে খুঁজে বের করতে পারবে, সেদিন ইমোশন ইঞ্জিন কমপ্লিট হবে এবং তাদের সাইকেল ফুলফিল হবে। এবং আনা খুঁজতে খুঁজতে যতবার মারা যাবে, ততবার সিস্টেম পুনরায় রিস্টার্ট হবে। মানে সুনামির প্রথম দিন থেকে শুরু হয়ে জাইনকে পাওয়া পর্যন্ত চলতে থাকবে। এবং আনা মারা যাওয়ার পরে এতক্ষণ যতগুলো ঘটনাই ঘটেছে, সবগুলোই ছিল এআই সিমুলেশনে। এবং প্রতিবার রিপিট হওয়ার সঙ্গে সঙ্গে তার টি শার্টে একটি নতুন নাম্বার যোগ হয়েছে। এবং প্রতিবার সে ট্রাভেল কমপ্লিট করার যে ঘটনাগুলো ঘটেছে, সবগুলোই স্মৃতি হিসেবে স্টোর হয়েছে, যেগুলো ইয়োলো পার্টিকেল হিসেবে দেখানো হয়েছে। এই সব ঘটনাগুলো যখন হিজু জেনে যায়, তখন সে সিদ্ধান্ত নেয় আনাকে সাহায্য করার। অবশেষে 21,499তম বারে এসে তারা সফলভাবে জাইনকে খুঁজে বের করতে সক্ষম হয়। তারা একটি বিকল্প বুদ্ধি বের করে। তারা সিকিউরিটিদের সঙ্গে যুদ্ধ না করে উল্টো একটি বাইপাস রাস্তায় ছাদে যায়। হিজু আসলে মনে করত আনা জাইনকে শেষ পর্যন্ত ছেড়ে চলে যাবে, কারণ তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে। সে মানবজাতিকে বিশ্বাস করতে পারত না। ফাইনালি অনেক চেষ্টার পরে 30 তলার এই অ্যাপার্টমেন্টটিতে আনা ছাদে উঠতে সক্ষম হয় এবং সে আলমারিতে দেখে সেখানে জাইন লুকিয়ে আছে। আনা যখন জাইনকে বলে যে এর আগের বার আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, এজন্য আমি অনেক সরি, বাট জাইন তাকে বলে যে আনা কখনোই আমাকে ছেড়ে যায় নাই। এটা শুনে আনা অবাক হয়ে যায়। জাইন তাকে বলে, যেদিন হেলিকপ্টারে চড়ে তোমাকে নিয়ে গিয়েছিল, সেদিন আনা আমাকে কানে কানে বলেছিল
তুমি এই আলমারির ভিতরে লুকিয়ে থাকবে এবং আমি তোমার কাছে ফিরে আসব। এর মাঝেই সিকিউরিটি টিম চলে আসে। আনা জায়েনকে সে গগলস পরে পানিতে ঝাঁপ দিতে বলে এবং অনেক কষ্টে সে সিকিউরিটিদেরকে ট্যাকেল করে এই পানিতে ঝাঁপ দিতে সক্ষম হয়। পানির ভিতরে এক সন্তান মায়ের জন্য অপেক্ষা করছে, মাঝ সাগরে, অথই জলের মধ্যে। আসলে বাচ্চার মুখে মা শোনার মতো এত সুন্দর মুহূর্ত আর হয় না। সেটা এআই হোক আর রক্তে মাংসে গড়া মানুষই হোক, ফিলিংসটা একই। আনা জায়েনকে খুঁজে বের করে এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। ঠিক এই মুহূর্তে একটা বিশাল ঢেউ তাদের দিকে ধেয়ে আসে এবং তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু তাতে তেমন কিছু ক্ষতি হয় না, কারণ এআই ইঞ্জিনের সাইকেলটা পূরণ হয়ে গেছে। আমরা দেখতে পাই মহাকাশে আনা এবং জায়েন দুজন বসে আছে এবং জায়েন তার মাকে টেনে তুলেছে তার সঙ্গে খেলা করার জন্য। তার মানে নতুন ধরনের এক মানুষ তৈরি হয়ে গেছে, যারা আগামী পৃথিবীকে লিড করবে। 1000 বছর আগে নূহ আলাইহিস সালামের যে নৌকাটি ছিল, সেখানে সারভাইভ করেছিল অনেক অনেক প্রাণী। তারা পরবর্তীতে পৃথিবীকে লিড করেছে এবং আজকে যেই আনা এবং জায়েন নতুনভাবে রিফর্ম করে নতুন মানুষের রূপান্তরিত হয়েছে, তারাই হয়তোবা নতুনভাবে পৃথিবীকে লিড করবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে দিন। গল্পটি কেমন হয়েছে মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।